Hello and welcome to Let's Lessons. Myself Rupam Dhani. আজকে আমরা যেটা ডিসকাস করব দ্যাট ইজ NISM 5A মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এক্সামের 12th চ্যাপ্টার দ্যাট ইজ মিউচুয়াল ফান্ড স্কিম সিলেকশন তার পার্ট 2. সো এইটা হলো আমাদের লাস্ট ভিডিও অফ দিস এন্টায়ার কোর্স, যেটা আমরা শুরু করেছিলাম চ্যাপ্টার 1-এর ফার্স্ট পার্ট থেকে 1 যেরকম সিরিয়ালে আমরা ভিডিও করছিলাম সেই ভিডিওরই এটা হলো লাস্ট পার্ট এবং লাস্ট ভিডিও. এরপরেও আমি ডেফিনেটলি মিউচুয়াল ফান্ডের ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল ছোটো ছোটো টপিক নিয়ে আমরা ডিসকাস করবো. সো লাস্ট ভিডিওতে দ্যাট ইজ দ্য পার্ট 1 ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম ডিফারেন্ট রিস্ক প্রোফাইল অফ দ্য ইনভেস্টার অ্যান্ড দ্য রিস্ক প্রোফাইল অফ দ্য স্কিম. সো আজকে আমরা এই স্কিমগুলোর রিস্কের সাথে ইনভেস্টারের রিস্কগুলো কীভাবে কম্পেয়ার করা যেতে পারে সেইটা আমরা দেখব ওয়ান বাই ওয়ান. সো এই চ্যাপ্টারে ফার্স্ট পোর্শনে আমরা যেগুলো দেখবো সেটা হলো ডিফারেন্ট টাইপ অফ স্কিমের মধ্যে, ডিফারেন্ট টাইপ অফ ফান্ডের মধ্যে যে ডিফারেন্স সেইটা আগে আমরা জানবো. আমরা অনেক সময় দেখি অনেকগুলো নাম, সেটা বলা হয় স্কিম সিলেকশন স্ট্র্যাটেজি অন দ্য বেসিস অফ দ্য অ্যাক্টিভ ফান্ড অ্যান্ড দ্য প্যাসিভ ফান্ড. সো প্যাসিভ ফান্ড অ্যান্ড অ্যাক্টিভ ফান্ড দুটো টাইপের নাম হয়, আমরা নাম শুনে থাকি. তো সেই জিনিসগুলো কি সেটা আমরা দেখবো. দ্যাট অ্যাক্টিভ ফান্ড হলো এটাই, দ্যাট উইথ দ্য ফান্ড ম্যানেজার রিস্ক যেই সব ফান্ডগুলো তৈরি করা হয় সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ফান্ড. প্যাসিভ ফান্ড হলো এটাই, দ্যাট উইদাউট ফান্ড ম্যানেজার্স রিস্ক. সো দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস অন মিউচুয়াল ফান্ডের একটা ড্রব্যাক আমি বলেছিলাম সেকেন্ড চ্যাপ্টারে, যে মিউচুয়াল ফান্ডে স্কিম সিলেক্ট করা যায় না, যে একজন ইনভেস্টার তার কোনো চয়েস থাকে না, তার কোনো পার্সোনাল চয়েস থাকে না যে তার টাকাটা কোন টাইপের অ্যাসেটে ইনভেস্ট করা হবে. অলরেডি অ্যাভেলেবেল স্কিম বা অ্যাভেলেবেল ফান্ড যেগুলো আছে সেখানেই ইনভেস্ট করতে হয়. সো দ্যাট ইজ দ্য প্যাসিভ ফান্ড. বাট ইফ এনি ইনভেস্টার, যদি তারা সেই ইনভেস্টার চায় যে সে নিজের মধ্যে অ্যাসেট অ্যালোকেশন করবে, তাহলে তাকে সিম্পলি এক্সট্রা এক্সপেন্স করতে হবে, তাকে এক্সট্রা টাকা খরচ করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ কল দ্য অ্যাক্টিভ ফান্ড. এবং অ্যাক্টিভ ফান্ড সেই জন্য ফান্ড ম্যানেজারকে এক্সট্রা টাকা দেওয়া হয় এবং ফান্ড ম্যানেজার ইনভেস্টারের নিড বা ইনভেস্টারের চয়েস ওয়াইজ সে কিন্তু ডিফারেন্ট ফান্ড তৈরি করে, ডিফারেন্ট ফান্ড অ্যালোকেট করে. সো প্যাসিভ ফান্ডের ক্ষেত্রে কিন্তু সেইটা হয় না. তো সেই জন্য প্যাসিভ ফান্ডের ক্ষেত্রে ফান্ড ম্যানেজারের রিস্কটা কিন্তু কম, অ্যান্ড রিটার্ন এক্সপেক্টেড টু বি মোর দ্যান দ্য মার্কেট, বিকজ অ্যাক্টিভ ফান্ডের ক্ষেত্রে তারা মার্কেট ভালোভাবে রিসার্চ করে অ্যানালিসিস করে তারপর তারা ফান্ডটাকে তৈরি করেছে, অ্যালোকেট করেছে. প্যাসিভ ফান্ডে সেটা করা হয় না. তো সেই জন্য মার্কেট যেরকম চলবে তার সাথে কিন্তু রিটার্নটা এক্সপেক্ট করা হয় প্যাসিভ ফান্ডের ক্ষেত্রে. পোর্টফোলিও সিলেকশনের রিস্ক, কোন পোর্টফোলিওটা সিলেক্ট করবে সেটাও একটা রিস্ক থেকে যাচ্ছে অ্যাক্টিভ ফান্ডের ক্ষেত্রে. তার কারণ আমার চয়েস যদি ভুল হয় তাহলে এন্টায়ার রিটার্নটাও কিন্তু কমে যাবে. সো প্যাসিভ ফান্ডের ক্ষেত্রে সেখানে কোনো পোর্টফোলিওর সিলেকশন রিস্ক থাকছে না. হাই ফান্ড ম্যানেজমেন্ট কস্ট, যেটা আমি অলরেডি বললাম, যে নিজের মতো নিজের কাস্টমারের চয়েস ওয়াইজ যদি ফান্ড সিলেক্ট করতে হয় তাহলে ডেফিনেটলি সেখানে এক্সপেন্সেস বেশি হবে, আর বাট প্যাসিভ ফান্ডের ক্ষেত্রে এক্সপেন্সেসটা কম হবে. ওয়ার্কস উইথ অ্যান ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, একটা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি তারা ফলো করে, যেটা ফান্ড ম্যানেজার ইনভেস্টারের সাথে একসাথে ডিসকাস করে সেই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা তৈরি করে. প্যাসিভ ফান্ডের ক্ষেত্রে সেখানে কোনো ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নেই. অ্যান্ড অ্যাগ্রেসিভ অবজেক্টিভ, যাতে আমি রিটার্ন পাবোই, বেশি রিটার্ন পাবো বা ক্যাপিটাল গেইন হবে, সেই টাইপের অ্যাগ্রেসিভ অবজেক্টিভ নিয়ে অ্যাক্টিভ ফান্ড ইনভেস্ট করা হয়. প্যাসিভ ফান্ডে সেখানে মডেস্ট অবজেক্টিভ, যে যা রিটার্ন আসে আমি সেই রিটার্নটাই আমার অ্যাকসেপ্টেবল বা আমি তাদের স্যাটিসফাইড. ওকে, সো দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য অ্যাক্টিভ ফান্ড অ্যান্ড দ্য প্যাসিভ ফান্ড. সো এইভাবে আমরা কিন্তু চুজ করতে হবে যে একটা ইনভেস্টার সে কী চাইছে, অ্যাক্টিভ ফান্ডে ইনভেস্ট করতে নাকি প্যাসিভ ফান্ডে ইনভেস্ট করতে. সো ডেফিনেটলি অ্যাক্টিভ ফান্ডে ইনভেস্ট করলে সেখানে কিন্তু টাকা এক্সপেন্সেসও বেশি হবে. দেন ডিফারেন্ট টাইপের ফান্ড, সেটা বলা হচ্ছে ওপেন এন্ডেড ফান্ড অ্যান্ড দ্য ক্লোজ এন্ডেড ফান্ড. তো এটাও কিন্তু আমরা অনেকবার শুনেছি ওয়ার্ডটা. ওপেন এন্ডেড মানে কি? ওপেন এন্ডেড মানে যেখানে লিকুইডিটি অ্যাভেলেবেল, মিনস অ্যাট এনি পয়েন্ট অফ টাইম তারা ইনভেস্টার রিইনভেস্ট করতে পারে, ইনভেস্টার উইথড্র করতে পারে, ইনভেস্টার সুইচ করতে পারে, যা কিছু করতে পারে. তো দ্যাট ইজ দ্য লিকুইডিটি অ্যাভেলেবেল ফর দ্য ওপেন এন্ডেড ফান্ড. ক্লোজ এন্ডেড ফান্ড, যে লিকুইডিটি অ্যাভেলেবেল থ্রু স্টক এক্সচেঞ্জ অনলি, সে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু শুধুমাত্র ট্রানজ্যাক্ট করতে পারে ডিউরিং দ্য লক পিরিয়ড, আদারওয়াইজ তারা ট্রানজ্যাক্ট করতে পারে না, মানে উইথড্র করতে পারবে না বা সুইচ বা রিইনভেস্ট কোনো কিছু করতে পারবে না ক্লোজ এন্ডেড ফান্ডের ক্ষেত্রে. ওপেন এন্ডেড ফান্ডের ক্ষেত্রে ইউনিট বটস অ্যান্ড সোল্ড অ্যাট NAV, অ্যান্ড ক্লোজ এন্ডেড ফান্ডের ক্ষেত্রে প্রাইস অফ ইউনিট অ্যাট এক্সচেঞ্জ মে বি দ্য লোয়ার দ্যান দ্য NAV. তার কারণ স্টক এক্সচেঞ্জের মাধ্যমে যখন কেনাবেচা হবে তখন সেটা NAV-এর উপর ডিপেন্ড করবে না. ওকে, সো ওপেন এন্ডেড ফান্ডের ক্ষেত্রে ইনভেস্টার ক্যান এক্সিট দ্য ফান্ড অ্যাট এনি পয়েন্ট অফ টাইম. ক্লোজ এন্ডেড ফান্ডের ক্ষেত্রে অনলি অ্যাট দ্য পিরিয়ড অফ ম্যাচুরিটি টাইম, তখনই তারা উইথড্র করতে পারে বা এক্সিট করতে পারে. ওপেন এন্ডেড ফান্ডের ক্ষেত্রে হায়ার লেভেলস অফ লিকুইড অ্যাসেটস অ্যান্ড ডাইলিউটিং দ্য রিটার্ন. সো যেহেতু লিকুইডিটিটা বেশি তো সেই জন্য রিটার্নটাও কিন্তু কম পাওয়া যায়. বাট ক্লোজ এন্ডেডের ক্ষেত্রে যেহেতু লক পিরিয়ড থাকে, লক পিরিয়ডের জন্য
রিটার্নটা কিন্তু বেশি পাওয়া যায় ক্লোজ এন্ডেডের ক্ষেত্রে। তো অনেক ফান্ড আছে লাইক দ্য ইএলএসএস ফান্ড বা ডিফারেন্ট ডেপ্ট ফান্ড, ডেফিনেটলি এইগুলোর কিন্তু এগুলো সব ক্লোজ এন্ডেড ফান্ড, এগুলো কিন্তু একটা লক পিরিয়ড প্রোভাইডেড থাকে, যে কোনো লক পিরিয়ড থাকলেই সেই ফান্ডগুলোকে ক্লোজ এন্ডেড ফান্ড কিন্তু বলা হয়। So these are the different scheme selection strategy on the basis of the open-ended fund and the close-ended fund. Next is the on the basis of the diversified versus sectoral or thematic fund, যেটা আমি লাস্ট ভিডিওতে ডিসকাস করছিলাম যে ডাইভার্সিফাইড টু দ্য কনসেন্ট্রেটেড ফান্ড ডিফারেন্ট রিস্ক প্রোফাইলটা কী। সো ডাইভার্সিফাইড ফান্ডে আমি বলেছিলাম রিস্কটা কিন্তু কম, তো এখানেও সেইটাই লেখা আছে যে ডাইভার্সিফাইড ইজ লেস রিস্কিয়ার অ্যান্ড সেক্টরাল অ্যান্ড থিমেটিক ফান্ড ইজ মোর রিস্কিয়ার। সো হোয়াট ইজ দিস? বিকজ ডাইভার্সিফাইড ফান্ড সেখানে মাল্টি সেক্টরাল এক্সপোজার থাকে, ডিফারেন্ট অ্যাসেটে ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে আমি ইনভেস্ট করছি পার্টিকুলার percentage of my asset বা of my portfolio. সেক্টরাল অ্যান্ড থিমেটিক ফান্ডে কনসেন্ট্রেট করা হচ্ছে একটা পার্টিকুলার সিঙ্গেল সেক্টর বা থিম বা ইন্ডাস্ট্রিতে। অ্যান্ড ডাইভার্সিফাইড ফান্ডে বলা হচ্ছে টাইম ইন জেনারেটস রিটার্ন, অ্যান্ড সেক্টরাল or থিমেটিক ফান্ডে বলা হচ্ছে টাইমিং জেনারেটস রিটার্ন। সো টাইম ইন মিনস হোয়াট? টাইম ইন মিনস একটা কেউ যদি লং পিরিয়ডের জন্য রাখে, ফর এক্সাম্পল 5 ইয়ার্সের জন্য রাখছে, তাহলে কিন্তু একটা ভালো রিটার্ন পাওয়া যায়। বাট সেক্টরাল বা থিমেটিক ফান্ডে সেটা টাইমিং, মানে সেটা শর্ট টার্মের জন্য, সেটা হয়তো খুব ভালো রিটার্ন পাওয়া গেলে 1 মাসের মধ্যে, আবার পরবর্তী 15 দিনের মধ্যেই হয়তো আবার টাকার ভ্যালুটা কমে যাচ্ছে, মানে ইনভেস্টমেন্টের ইউনিট ক্যাপিটালের ভ্যালুটা কিন্তু কমে যাচ্ছে। Okay, so that is the sectoral and the thematic fund, and suitable for the core portfolio. Core portfolio তে আমরা বলেছিলাম যে একটা পার্টিকুলার গোল অ্যাচিভ করার জন্য যে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি সেটাকে বলা হচ্ছে কোর পোর্টফোলিও, এবং ডাইভার্সিফাইড ফান্ডে কিন্তু সেটা করা হয় ডাইভার্সিফাইড ফান্ড দিয়ে। সেক্টরাল বা থিমেটিক ফান্ড দিয়ে সুইটেবল ফর দ্য স্যাটেলাইট পোর্টফোলিও, যেখানে ভালো, যে ইন্ডাস্ট্রিতে ভালো পারফর্ম করছে, ভালো রিটার্ন দিচ্ছে, আমি সেখানে ইনভেস্ট করলাম। সো দ্যাট ইজ দ্য সেক্টরাল অ্যান্ড দ্য থিমেটিক ফান্ড, তার সেটা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি দ্য সুইটেবল ফর দ্য স্যাটেলাইট পোর্টফোলিও। Then is the scheme selection strategy for the large cap versus mid cap or the small cap. সো লার্জ ক্যাপের ক্ষেত্রে ডেফিনেটলি সেটা এস্টাবলিশড কোম্পানি, এখানে ভ্যালুয়েশনটা সবচেয়ে বেশি, কোম্পানির ভ্যালুয়েশন যদি বেশি থাকে, যে কোনো ইকোনমিক কন্ডিশানে, যে কোনো পলিটিক্যাল কন্ডিশান বা যে কোনো ম্যাক্রো এনভায়রনমেন্টের কন্ডিশানে এই কোম্পানিগুলো তারা সাস্টেন করতে পারে। মিড ক্যাপ বা স্মল ক্যাপগুলো ইনিশিয়াল স্টেজ অফ গ্রোথ এই টাইপের কোম্পানিগুলো হয়, এবং মার্কেট ভোলাটাইল হলেই তারা কিন্তু সাস্টেন করতে নাও পারে। ওকে, আর লার্জ ক্যাপের ক্ষেত্রে উইথস্ট্যান্ড উইথ দ্য ইকোনমিক ডাউনটার্ন, অ্যান্ড মিড আর স্মল ক্যাপ দ্যাট ইজ ফল বিহাইন্ড দ্য ইকোনমিক ডাউনটার্ন। সো যেটা আমি অলরেডি বললাম, যেহেতু আমার ভ্যালুয়েশন বেশি, সো ডেফিনেটলি ইকোনমিক ডাউনটার্ন যদি হয় তাও কিন্তু তারা সাস্টেন করে যায়। বাট মিড ক্যাপ বা স্মল ক্যাপগুলো কিন্তু অনেক পিছিয়ে পড়ে যখন ইকোনমিক ডাউনটার্ন হয়। অ্যান্ড লার্জ ক্যাপের ক্ষেত্রে লেস রিস্কি, মিড ক্যাপ আর স্মল ক্যাপের ক্ষেত্রে মোর রিস্কি, অ্যান্ড লার্জ ক্যাপ মডারেট রিটার্ন হোয়েন ইকোনমি রিকভার্স। সো ইকোনমি যেমন পড়ে গেলেও খুব বেশি ফল হয় না লার্জ ক্যাপের ক্ষেত্রে, সেরকম ইকোনমি বাড়লেও খুব তাড়াতাড়ি বা খুব বেশি কিন্তু রাইজও হয় না লার্জ ক্যাপের স্কিমের ভ্যালুয়েশনের ওপর। বাট মিড ক্যাপ বা স্মল ক্যাপের ক্ষেত্রে যেহেতু ইকোনমিক ডাউনটার্নের ক্ষেত্রে খুব বেশি ফল করে যায় তার ভ্যালুয়েশনটার, আবার ইকোনমি যখন রিকভার করে তখন কিন্তু আবার খুব স্টেডি এবং খুব ফাস্ট গ্রো করে তার ভ্যালুয়েশনের। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লার্জ ক্যাপ অ্যান্ড দ্য মিড ক্যাপ or small cap companies. Then is the scheme selection strategy on the basis of the growth fund and the value fund. So growth fund কি growth fund তা সেটাই যেটা পিক কোম্পানিজ দ্যাট আর এক্সপেক্টেড টু গ্রো হায়ার দ্যান দ্য মার্কেট। সো বোঝা যাচ্ছে যে এক্সপেক্ট করা হচ্ছে যে মার্কেটের থেকে সেটা খুব ভালো গ্রো করবে। ভ্যালু ফান্ড হলো পিক কোম্পানিজ দ্যাট আর নাও চিপার দ্যান দ্য অ্যাকচুয়াল ভ্যালুয়েশন। সো আমি একটা ডিসকাস করেছিলাম এক জায়গায় যে পি রেশিও দ্য প্রফিট আর্নিং রেশিও আমি বলেছিলাম দুটো কন্ডিশন বলেছিলাম। একটা হলো কোম্পানি স্পেসিফিক পি রেশিও হয়তো দেখা যাচ্ছে 3.5, বাট ইন্ডাস্ট্রি স্পেসিফিক পি রেশিও দেখা যাচ্ছে আমার 12। ওকে, তো এইটা কী টাইপের, এই টাইপের কোম্পানিগুলোতে যদি কেউ ইনভেস্ট করে তাহলে সেটা কী টাইপের স্ট্র্যাটেজি হবে, সেটা হবে ভ্যালু ফান্ড। তার কারণ এখন এটা চিপ, বাট পরে সেটা দেখা যাচ্ছে ডেফিনেটলি বাড়বে, তার কারণ ইন্ডাস্ট্রির কন্ডিশন ভালো। ওকে, আর যদি উল্টোটা হয়, মানে কোম্পানির এখন পি রেশিও হয়তো 7, বাট ইন্ডাস্ট্রি পি রেশিও হয়তো 2.7, সো দ্যাট মিনস মার্কেটটা কিন্তু মার্কেটের কন্ডিশন কম, বাট সামহাউ আমার কোম্পানির কন্ডিশন ভালো, কোম্পানি কিন্তু ভালো রিটার্ন দিচ্ছে। সো দ্যাট ইজ দ্য গ্রোথ ফান্ড। So withstand with the economic downturn and value fund এর ক্ষেত্রে fall behind in economic downturn.
আর আউট পারফর্মস ইন বুল মার্কেট। সো ডেফিনেটলি যেই কোম্পানিগুলো খুব ফাস্ট গ্রো করে, যেটা কোম্পানি পি রেশিও যদি বেশি হয় এবং ইন্ডাস্ট্রি পি রেশিও কম হয়, তাহলে সেই কোম্পানিগুলো খুব বেশি গ্রো করছে এবং ইকোনমিক ডাউনটার্নের ক্ষেত্রেও কিন্তু তারা উইথস্ট্যান্ড করে যাচ্ছে এবং বুল মার্কেটের ক্ষেত্রে তারা কিন্তু খুব ভালো পারফর্ম করে। আর এবিলিটি টু ডু ওয়েল ইন ফলিং মার্কেট অলসো। সো ভ্যালু ফান্ড কিন্তু যখন মার্কেট ভ্যালু কমে যাচ্ছে তখনও তারা ভালো পারফর্ম করে। সো এটাই হলো আমাদের গ্রোথ ফান্ড অ্যান্ড দ্য ভ্যালু ফান্ডের মধ্যে ডিফারেন্স, বেসিক ডিফারেন্স। নেক্সট ইজ দ্য স্কিম সিলেকশন স্ট্র্যাটেজি ফর দ্য ডিফারেন্ট টাইপ অফ ফান্ড। এবার আমরা ডিসকাস করবো ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা টাইপ অফ ফান্ডের। দ্যাট ইন্টারন্যাশনাল ইকুইটি ফান্ডের ক্ষেত্রে আমরা কীভাবে সিলেক্ট করব, সেখানে ডিফারেন্ট ফ্যাক্টর আছে। ফ্যাক্টরগুলো কী কী? দ্যাট এক্সপোজার টু ইন্টারন্যাশনাল ইকুইটি অ্যালং উইথ এক্সপোজার টু এক্সচেঞ্জ রেট অফ রুপি। সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, তার কারণ আমরা যদি ফরেন এক্সচেঞ্জে বা ফরেন ফান্ডে যদি আমরা ইনভেস্ট করতে চাই, তাহলে ফরেন কান্ট্রির কারেন্সিতে কিন্তু ইনভেস্ট করতে হবে। সেটা হতে পারে ডলার হোক, পাউন্ড হোক, ইউরো হোক, হোয়াট এভার। সো তার সাথে আমাদের এক্সচেঞ্জ রেট কত রুপির, সেই অ্যাকর্ডিংলি কিন্তু ভ্যালুয়েশনটা হবে। অ্যান্ড ক্যান ইনভেস্ট ইফ ওভারঅল রিটার্ন ইজ অ্যাট্রাকটিভ। ওভারঅল রিটার্ন, সো ইন্টারন্যাশনাল ইকুইটি ফান্ডের ক্ষেত্রে ওভারঅল রিটার্ন ডিপেন্ড করছে ইন্টারন্যাশনাল ইকুইটি ফান্ডে কত রিটার্ন পাচ্ছি, প্লাস এক্সচেঞ্জ রেট মুভমেন্টটা কেমন। বোঝা যাচ্ছে যে আমাদের রিটার্ন খুব একটা ভালো দেয়নি, বাট আমাদের কারেন্টলি ডলারের ভ্যালু ইন্ডিয়ান মানিতে হয়তো অনেক বেশি, সো আমি কিন্তু বেশি রিটার্ন পাচ্ছি। সো ওভারঅল আমি দেখবো যে ইন্টারন্যাশনাল ইকুইটি ফান্ডের আমি কত রিটার্ন পাচ্ছি। অ্যান্ড ক্যান ইনভেস্ট টু ডাইভার্সিফাই ডোমেস্টিক ইনভেস্টমেন্ট উইথ দ্য ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট। সেটা কিন্তু করা যেতেই পারে। অনেক ইনভেস্টাররাও কিন্তু তাই করে যে ডোমেস্টিক কোম্পানিতে হয়তো 79% ইনভেস্ট করলো, বাকি 21% ইনভেস্ট করলো হয়তো ইন্টারন্যাশনাল বা ফরেন কোম্পানিতে। সুইটেবল বি পার্ট অফ স্যাটেলাইট পোর্টফোলিও। সো এটা কিন্তু স্যাটেলাইট পোর্টফোলিওর জন্য সুইটেবল, যে এখন কোনো একটা ইন্ডাস্ট্রি, কোনো একটা ফান্ড, ফরেন ফান্ড, সেটা ভালো পারফর্ম করছে, সো সেখানে আমি ইনভেস্ট করলাম এবং প্রফিটটা নিয়ে বেরিয়ে গেলাম। সো দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি ফর দ্য ইন্টারন্যাশনাল ইকুইটি ফান্ড। Then for the fixed maturity plan, that is the FMP, fixed maturity plan that ideal when investors investment horizon match with the fund's maturity. তার কারণ FMP, that is the fixed maturity plan, এটা কিন্তু একটা লং টার্ম হরাইজনের ক্ষেত্রে হয় এবং লং টার্ম হরাইজন মানে সেখানে কিন্তু লক পিরিয়ড থাকছে, হয়তো 7 ইয়ার বা 10 ইয়ার্সের জন্য লক পিরিয়ড। সো ইনভেস্টারের যদি 10 বছর পর টাকাটা দরকার হয়, দ্যাট ইজ ইন দ্যাট কেস দিস প্রোডাক্ট ইজ গুড। Okay, that is the suggestive product, that is the fixed maturity plan. So fixed maturity plan সেখানে একটা লং টার্ম হরাইজনের একটা কনসেপ্ট আসছে, আর মোর প্রেডিক্টেবল রিটার্ন দ্যান দ্য কনভেনশনাল ডেপ্ট। কনভেনশনাল ডেপ্ট ফান্ডের ক্ষেত্রে কিন্তু একটা ফ্যাক্ট থাকছে, সেটা হলো ক্রেডিট রিস্ক থাকছে, এবং ক্রেডিট রিস্কের ওপর, ক্রেডিট রেটিংয়ের ওপর ডিপেন্ড করে ক্রেডিট রিস্কটা হচ্ছে, সেখানে ইন্টারেস্ট রেট একটা বড় ফ্যাক্টর। So more predictable return than the conventional debt and superior return than the FD. So fixed deposit, যেটা ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট, সেই সবের ক্ষেত্রে থেকে কিন্তু ফিক্সড ম্যাচুরিটি প্ল্যানে বেশি রিটার্ন পাওয়া যায়। অ্যান্ড এলিমেন্ট অফ পোর্টফোলিও রিস্ক কামস ফ্রম এক্সপোজার টু কর্পোরেট ডেপ্ট। সো কর্পোরেট ডেপ্টের ক্ষেত্রে কিন্তু পোর্টফোলিও রিস্কটা আসছে। নট সুইটেবলি ফান্ডস মে বি রিকোয়ার্ড অ্যাট এনি টাইম। সো বোঝা যাচ্ছে যে ফিক্সড ম্যাচুরিটি প্ল্যান মানে সেখানে কিন্তু একটা লক পিরিয়ড থাকবে, একটা লক পিরিয়ড, 7 বছর বা 10 বছরের জন্য একটা লক পিরিয়ড। সো যদি আমার ইনিশিয়াল টাকাটা দরকার, তাহলে কিন্তু ফিক্সড ম্যাচুরিটি প্ল্যান ইজ নট সুইটেবল। তো সেইটাও কিন্তু আগে থেকে অ্যাসেস করে নিতে হবে ইনভেস্টরের নিডটা কী। সো সেই জন্য ইনভেস্টরের নিড যদি হয় যে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম তার টাকাটা দরকার, তার জন্য তার কাছে আছে দ্যাট শর্ট ডিউরেশন ফান্ড that maturing between the 1 to 3 years, and some funds may take a little exposure in long term debt to benefit from interest rate declines. So কিছু ফান্ড আমাদের আরও লং টার্মের জন্যও হয়, সেগুলোকেও শর্ট ডিউরেশন বলা হচ্ছে, সেটা হয়তো 3 years না হয় 5 years. Okay, and when the interest rate are expected to go up, then short term debt can be a good option. সো যদি আমার মনে হয় যে ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, সো তাহলে আমি শর্ট টার্ম ডেপ্ট ফান্ডগুলোতে ইনভেস্ট করা সেটা কিন্তু ভালো। লেস ভোলাটাইল অ্যান্ড ক্যান বি আ পার্ট অফ কোর পোর্টফোলিও। সো এই কোর পোর্টফোলিওর জন্য যে কোনো ডেপ্ট ফান্ড কিন্তু কোর পোর্টফোলিওর জন্য ইট ইজ দ্য গুড অপশান, বিকজ কোর পোর্টফোলিওতে একটা পার্টিকুলার একটা লং টার্ম হরাইজন বা গোল সেট করা হয় যে 10 বছর পর আমার এত টাকা দরকার, সেটা যে আমার অবজেক্টিভ যা কিছু হতে পারে। এবং সেই সব ক্ষেত্রে কিন্তু এই শর্ট ডিউরেশন ফান্ড বা লং ডিউরেশন ফান্ড, ডেপ্ট ফান্ড, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট একটা স্কিম।
নেক্সট ইজ দ্য স্কিম সিলেকশন স্ট্র্যাটেজি ফর দ্য লিকুইড স্কিম। যদি আমার অ্যাট এনি পয়েন্ট অফ টাইম আমার টাকাটা দরকার হয়, সেই ক্ষেত্রে কিন্তু লিকুইড স্কিম ইজ দ্য ইম্পর্টেন্ট, কারণ লিকুইড স্কিমের ক্ষেত্রে রিস্কটাও কিন্তু লোয়েস্ট এবং রিটার্নটাও কিন্তু লোয়েস্ট অ্যান্ড কম্পারেবল টু সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো খুবই কম ইন্টারেস্ট বা তার থেকেও কম ইন্টারেস্ট কিন্তু পাওয়া যায় লিকুইড স্কিমে। সুইটেবল ফর পার্কিং অফ ফান্ড। পার্কিং অফ ফান্ড, হয়তো কোনো একজন বিজনেসম্যান সে কিছু অ্যামাউন্ট পেয়েছে কোনো একজন ভেন্ডারের কাছ থেকে, দেন সেই টাকাটা কিছুদিনের জন্য সে কোথাও একটা রাখতে চাইছে বা কারণ ব্যাংকে টাকা রাখলে হয়তো সেরকম ইন্টারেস্ট পাবে না, কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখলে কোনো ইন্টারেস্টই পাবে না, তো তাই জন্য সে মিউচুয়াল ফান্ডে লিকুইড স্কিমগুলোতে ইনভেস্ট করলো, সেখানে রিস্কটাও কম এবং রিটার্নটাও কম। ওকে, রিটার্নটা কম হলেও কিছুটা হলেও কিন্তু সে রিটার্ন পাচ্ছে। and not advised for longer period as investor will needlessly loss on the higher return. So যদি কেউ দেখে যে লিকুইড ফান্ডে আমি লিকুইড ফান্ডে সে ইনভেস্ট করলো বাট সে টাকাটা রেখে দিল 5 বছরের জন্য, তাহলে কিন্তু সে রিটার্নটাও কম পাবে। সো শুধু সেখানে রেখে কোনো লাভ নেই। অ্যান্ড লো ভোলাটিলিটি অ্যান্ড দ্য হাই লিকুইডিটি। সো ভোলাটিলিটি এখানে খুব কম এবং লিকুইডিটি অ্যাট এনি পয়েন্ট অফ টাইম টাকাটা কিন্তু উইথড্র করা যাবে লিকুইড স্কিমের ক্ষেত্রে। Next is the liquid scheme selection strategy for the floating rate fund. সো ফ্লোটিং রেট ফান্ড, যেখানে ন্যাভের ভ্যালুটা বা ইন্টারেস্ট রেটটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করে, সেই ক্ষেত্রে সেই সব ফান্ডের ক্ষেত্রে বলা হচ্ছে ফ্লোটিং রেট ফান্ড। সেই সব ফান্ডে যাতে ন্যাভটা স্টেডি হয় সেই ক্ষেত্রে কিন্তু ফ্লোটিং রেট ফান্ড করা হয় এবং এখানে অ্যাক্রুয়াল স্ট্র্যাটেজি ভার্সেস হায়ার ইনকাম স্ট্র্যাটেজিটা সেটা দেখা যায় বা মানে সেটা কনসিডার করা হয় যে কোথা থেকে কোন টাইপের ফান্ডে ইনভেস্ট করলে সে বেশি ইন্টারেস্ট পাচ্ছে বা বেশি রিটার্ন পাচ্ছে। অ্যান্ড ইনভেস্টার শুড চেক দ্য স্ট্র্যাটেজি বিফোর ইনভেস্টিং, যে ফ্লোটিং রেট ফান্ডের স্ট্র্যাটেজিটা কী, সেটা অ্যাক্রুয়াল স্ট্র্যাটেজি নাকি হায়ার ইনকাম স্ট্র্যাটেজি। যে হায়ার ইনকাম স্ট্র্যাটেজি হয় সেটা কিন্তু সবসময় দেখবে যে কোন টাইপের ফান্ডে, মানে ফান্ডে কিন্তু ইন বিটুইন সুইচও করবে। সাম ফান্ড ফোকাস অন আর্নিং এ হায়ার টোটাল রিটার্ন, দ্যাট ইজ দ্য অ্যাপ্রিসিয়েশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইনকাম। সো অ্যাপ্রিসিয়েশন, আমি কোথায় ইনভেস্ট করলে কত টাকা আমার অ্যাপ্রিসিয়েট হচ্ছে, টাকার ভ্যালুটা কতটা বাড়ছে, আমার ইনভেস্টমেন্টের ভ্যালুটা কতটা বাড়ছে। অ্যান্ড ফান্ড ম্যানেজার চেঞ্জ দ্য ডিউরেশন অফ ফান্ড বেসড অন দ্য এক্সপেকটেশনস অফ ইন্টারেস্ট রেট মুভমেন্ট। সো আমি যেটা বললাম যে ইন্টারেস্ট রেট যদি চেঞ্জ হয় তার জন্য কিন্তু ফ্লোটিং রেট ফান্ড বা ফ্লোটার ফান্ড, সেই সব ফান্ডগুলো ইন্টারেস্ট রেট চেঞ্জের সাথে তারা কিন্তু তাদের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বা ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটাও কিন্তু চেঞ্জ করে। সো দ্যাট ইজ দ্য ফ্লোটিং রেট ফান্ড। নেক্সট ইজ দ্য হাইব্রিড ফান্ড। হাইব্রিড ফান্ড ইজ হোয়াট? হাইব্রিড ফান্ড যেই সব ফান্ডগুলো ডাইভার্সিফিকেশন অ্যাক্রস দ্য অ্যাসেট ক্লাসেস ইন ওয়ান স্কিম। আমি একটা স্কিমে ইনভেস্ট করতে চাই, আলাদা আলাদা স্কিমে নয়, বাট একটা স্কিমের মধ্যে আমি ডিফারেন্ট টাইপের অ্যাসেটে বা ডিফারেন্ট টাইপের ইন্ডাস্ট্রিতে আমি ইনভেস্ট করবো, দ্যাট ইজ কল্ড দ্য হাইব্রিড স্কিম। অ্যান্ড ইনভেস্ট ইন এ মিক্স অফ ডেপ্ট অ্যান্ড ইকুইটি ফর অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড ডেপ্ট ফর ইনকাম, সেটা হলো হাইব্রিড ফান্ড। অ্যান্ড গুড ফর ইকুইটি এক্সপোজার বাট উইথ লোয়ার রিস্ক, কারণ একটা পোর্শন যেহেতু ডেপ্ট ফান্ডের ক্ষেত্রে ডেপ্ট ফান্ডের মধ্যে জমা থাকছে, সেই জন্য সেখানে সেই পোর্শনটুকুতে রিস্কটা কম, এবং ইকুইটিতে যেহেতু আরেকটা পোর্শন জমা থাকছে সেখানে মার্কেট কন্ডিশন ভালো হলে সেখান থেকে কিন্তু আমি একটা ভালো রিটার্ন পেতে পারি। অ্যান্ড কোয়েশ্চন রিকোয়ার্ড ফর ফ্লেক্সিবল অ্যাসেট অ্যালোকেশন স্কিম, এখানে কিন্তু ফ্লেক্সিবল অ্যাসেট অ্যালোকেশন স্কিমের জন্য কিছু কোয়েশ্চন মেনটেন করতে হচ্ছে, তার কারণ একটা পার্সেন্টেজ ডেপ্ট ফান্ডে কিন্তু ইনভেস্ট থাকছে এবং ডেপ্ট ফান্ডে ইনভেস্ট মানেই সেখানে কিন্তু একটা লক পিরিয়ডের ব্যাপারও চলে আসছে। মে বি ট্যাক্সড অ্যাজ ডেপ্ট অর ইকুইটি স্কিম ডিপেন্ডিং অন দ্য পোর্টফোলিও মিক্স, মানে যতটা পার্সেন্ট আমি রিটার্ন পাচ্ছি ডেপ্ট ফান্ডের ক্ষেত্রে তার জন্য ডেপ্ট ফান্ডের যা আমার ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে সেইটা আমাদের দিতে হবে ডেপ্ট ফান্ডের রিটার্নের ক্ষেত্রে, এবং ইকুইটি ফান্ডের ক্ষেত্রে যতটা পার্সেন্টেজ আমি রিটার্ন পাচ্ছি তার উপর ডিপেন্ড করে ক্যাপিটাল গেন ট্যাক্স অ্যান্ড অল সেগুলো কিন্তু দিতে হবে। সো দ্যাট ইজ দ্য স্কিম সিলেকশন স্ট্র্যাটেজি বেসড অন দ্য হাইব্রিড স্কিম। নেক্সট ইজ দ্য ফর দ্য গোল্ড ফান্ড। গোল্ড ফান্ডের ক্ষেত্রে কী হয়, গোল্ড ইটিএফ নট অ্যাজ দ্য সেম অফ গোল্ড সেক্টরাল ফান্ড, দুটো আলাদা। লাইক দ্য গোল্ড সেক্টরাল ফান্ড মিনস গোল্ড মিউচুয়াল ফান্ড বেসিক্যালি। সো গোল্ড সেক্টরাল ফান্ড ইনভেস্ট ইন গোল্ড মাইনিং অ্যান্ড দ্য গোল্ড প্রসেসিং কোম্পানি, তাদেরকে সেটাকে বলা হচ্ছে গোল্ড সেক্টরাল ফান্ড। অ্যান্ড দ্য গোল্ড ইটিএফ যেটা হলো গোল্ডের প্রাইসটাকে ট্র্যাক করে, গোল্ডের প্রাইস কমা বাড়া করলে গোল্ড ইটিএফটাও কিন্তু কমা বাড়া করে। যারা গোল্ড ফিজিক্যাল গোল্ড কিনে বাড়িতে রাখা পসিবল নয় বা সেখানে একটা সেফটি সিকিউরিটির ব্যাপার চলে আসছে, সেই ক্ষেত্রে তারা কিন্তু গোল্ড ইটিএফে ইনভেস্ট করতেই পারে। গোল্ড ইটিএফ ইজ সেম অ্যাজ দ্য গোল্ড প্রাইস। বাট গোল্ড মাইনিং যেসব কোম্পানি আছে বা ডিফারেন্ট প্রসেসিং কোম্পানিজ আছে সেই কোম্পানিতে ইনভেস্ট করা মানে গোল্ড সেক্টরাল ফান্ডে ইনভেস্ট করা। অ্যান্ড গোল্ড ইটিএফ ইজ অ্যান এফিসিয়েন্ট ওয়ে টেকিং এক্সপোজার ইন গোল্ড, মানে গোল্ডের প্রাইসের থেকে যদি আমি প্রফিট তুলতে চাই তাহলে কিন্তু আমি গোল্ড ইটিএফে ইনভেস্ট করব।
নেক্সট ইজ সিলেক্টিং এ ফান্ড উইদিন এ স্কিম ক্যাটাগরি। আমি যেটা বলছিলাম যে উইদিন এ এমসি অর উইদিন এ স্কিম ক্যাটাগরি, সেইখানে আমরা কীভাবে সিলেক্ট করব ম্যাচিং দ্য ফান্ডস পোর্টফোলিও উইথ দ্য ইনভেস্টমেন্ট অবজেক্টিভ। ওকে, ফান্ডস পোর্টফোলিওটা তার সাথে ইনভেস্টমেন্ট অবজেক্টিভ কী সেইটা আমরা ম্যাচ করতে হবে। ফান্ড ম্যানেজারকে এবং ফান্ড ম্যানেজারের প্রিভিয়াস পারফরমেন্স কেমন, অন্যান্য ফান্ড ম্যানেজার আরও যেসব ফান্ডগুলো তৈরি করেছে সেই ফান্ডগুলোর রিটার্ন কেমন দিয়েছে। ফান্ডের পারফরমেন্স কেমন, ফান্ডের পারফরমেন্স মিনস লাস্ট 3 ইয়ার্স 5 ইয়ার্স বা 1 ইয়ারের রিটার্ন কত দিয়েছে, সিএজিআর রিটার্ন কত দিয়েছে। ফান্ড পোর্টফোলিও কোন কোন অ্যাসেটে অ্যালোকেট হয়েছে ফান্ডটা, আর ফান্ডের এজ, সেটা নিউ ফান্ড নাকি ওল্ড ফান্ড, অনেক দিনকার পুরোনো ফান্ড। ফান্ড সাইজ মানে টোটাল ফান্ডের নেট অ্যাসেট কত, টোটাল ফান্ডের নেট অ্যাসেট কত, টোটাল কত ইনভেস্টমেন্ট হয়েছে তার উপর ডিপেন্ড করছে ফান্ড সাইজ। পোর্টফোলিও টার্নওভার কত, আলটিমেটলি আমি পোর্টফোলিও কারেন্ট রিটার্নটা কত দিচ্ছে। অ্যান্ড স্কিম রানিং এক্সপেন্সেস, স্কিমের ডিফারেন্ট এক্সপেন্সেস রেশিও কত সেইটাও কিন্তু দেখতে হবে স্কিমগুলোকে একটা ফান্ডকে সিলেক্ট করতে গেলে। কারণ একটা ফান্ডের হতেই পারে রিটার্নটা ভালো, তার এক্সপেন্সেসটাও বেশি, আর একটা ফান্ডে দেখা যাচ্ছে রিটার্নটা কম, তার এক্সপেন্সেসটাও কম। তার মানে আমি যদি এক্সপেন্সেস বেশি দিই তাহলে আমার রিটার্নটা কিন্তু আলটিমেটলি রিটার্নটা কমে যাচ্ছে, রিয়েল রিটার্নটা কিন্তু কমে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই এক্সপেন্সেসগুলোও কিন্তু কনসিডার করতে হয় স্কিম সিলেকশন করতে গেলে। দেন ইজ দ্য ফান্ড পোর্টফোলিও। ফান্ড পোর্টফোলিও বলতে কী বোঝায়, ফান্ড পোর্টফোলিও বলতে বোঝায় ইকুইটি ফান্ডের ক্ষেত্রে লেভেল অফ ডাইভার্সিফিকেশান, কোন কোন অ্যাসেটে আমি ইনভেস্ট করছি। মার্কেট সেগমেন্ট মানে আমি ওভারঅল ইন্ডাস্ট্রিটাকে ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে ভাগ করছি। এক্সটেন্ট অফ ক্যাশ হেল্ড, ওকে, সো আমি কত ক্যাশ হেল্ড করে রেখেছি, কত ক্যাশ ধরে রেখেছি। পোর্টফোলিও চার্ট অ্যান্ড দ্য স্ট্র্যাটেজি অ্যাডাপ্টেড, আমি একটা ইকুইটি ফান্ডের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কী পোর্টফোলিও বা কী স্ট্র্যাটেজি তারা ফলো করছে সেটাও কিন্তু ফান্ডের পোর্টফোলিওর উপর ডিপেন্ড করছে। ইকুইটি ফান্ডের ক্ষেত্রে অ্যাভারেজ ম্যাচুরিটি কত, ডিউরেশন অফ পোর্টফোলিও সেটা কত দিনের জন্য লক পিরিয়ড আছে, ক্রেডিট রিস্ক প্রোফাইল কেমন, এবং কন্ট্রিবিউশন অফ ইন্টারেস্ট অ্যান্ড ক্যাপিটাল গেইন ইন টোটাল রিটার্ন অ্যান্ড লিকুইড হোল্ডিং ইন দ্য পোর্টফোলিও, সেটা কত পার্সেন্ট লিকুইড ক্যাশ ধরে রেখেছে ডেপ্ট ফান্ডের ক্ষেত্রে। কারণ ডেপ্ট ফান্ডের ক্ষেত্রে কিন্তু সেগ্রিগেটেড পোর্টফোলিও ব্যাপারটা আসছে, তো তার জন্যই কিন্তু লিকুইড কত পার্সেন্ট লিকুইড হোল্ডিং বা ইন্টারেস্ট অফ দ্য ক্যাপিটাল গেইন ইন টোটাল রিটার্ন সেগুলো কিন্তু কনসিডার করা হয় ডেপ্ট ফান্ডের ক্ষেত্রে। নেক্সট ইজ দ্য সিলেক্টিং অপশান উইদিন এ পার্টিকুলার ওয়ান স্কিম, একটা স্কিমের মধ্যে যদি ডিফারেন্ট টাইপের অপশান থাকে ডিভিডেন্ড ইনকামের ক্ষেত্রে সেটাও কিন্তু কনসিডার করা হয়। ডিভিডেন্ড পে আউট যদি কেউ দেয় তাহলে ডিভিডেন্ড পে আউট মিনস আমি ব্যাংকে সাথে সাথে ডিভিডেন্ড পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ কল দ্য ডিভিডেন্ড ইনকাম। ডিভিডেন্ড রিইনভেস্ট করা হলে লাইক দ্য বোনাস হিসাবে ডিভিডেন্ড দেওয়া হচ্ছে। ডিভিডেন্ড গ্রোথ অপশান যদি হয় তাহলে কোনটা আমার স্ট্র্যাটেজি কোনটা বা আমার চয়েস কোনটা তার উপর ডিপেন্ড করেও কিন্তু আমি স্কিমটাকে সিলেক্ট করবো। Taxation and liquidity are the main factors to decide on options to be chosen. সো এইগুলোর মধ্যে কোনটায় কত টাকা ট্যাক্স দিতে হচ্ছে, কত পার্সেন্ট আমি লিকুইড ক্যাশ হিসাবে পাচ্ছি সেগুলো কিন্তু কনসিডার করা হয়। নেক্সট ইজ দ্যাট ডিফারেন্ট ডোজ অ্যান্ড ডোন্টস ইন সিলেক্টিং দ্য মিউচুয়াল ফান্ড স্কিম। সো মিউচুয়াল ফান্ড স্কিমের মধ্যে দেখতে হবে ইনভেস্টারের সুইটেবল প্রোডাক্ট কোনটা, ইনভেস্টারের সাথে সুইটেবিলিটি একটা বা ফান্ডের সুইটেবিলিটির সাথে ম্যাচ করছে কি না। ইনভেস্টার অ্যাসেট অ্যালোকেশন প্যাটার্ন কেমন, চেজিং দ্য পাস্ট পারফরমেন্স, একটা ফান্ডের পাস্ট পারফরমেন্স শুধুমাত্র সেটাই কিন্তু আলটিমেট কথা না, সেটা ছাড়াও আরও অনেক কিছু হতে পারে, তো সেইটা কনসিডার করা হয় ঠিকই, বাট সেটা ছাড়াও এক্সপেন্স রেশিও কেমন বা সেই ফান্ডের ওভারঅল অ্যাসেট কত আছে সেগুলো কিন্তু কনসিডার করা হয়। ইনভেস্টমেন্ট অবজেক্টিভ অ্যান্ড দ্য ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি অফ দ্য স্কিম। ট্যাক্সেস অ্যান্ড লোডস, আমার এক্সিট লোড এন্ট্রি লোড কত, যদি এন্ট্রি লোড এখন বন্ধ হয়ে গেছে তাও এক্সিট লোডটা কনসিডার করা হয়। কনসিস্টেন্ট মেথোডোলজি ফর স্কিম সিলেকশন। সো এই প্রত্যেকটা যতগুলো আমরা ডিসকাস করলাম এই এন্টার 12 চ্যাপ্টার জুড়ে প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট যে স্কিম সিলেকশনের জন্য। ওকে, সো আমরা সামারিতে যদি আসি আমাদের এই ওভারঅল 12 চ্যাপ্টারে কী কী ডিসকাস করলাম দ্যাট ইভালুয়েট অ্যান্ড সিলেক্ট ভেরিয়াস মিউচুয়াল ফান্ড স্কিম, ইট ইজ ইম্পর্টেন্ট টু টেক এ লুক অ্যাট দ্য রিস্ক রিটার্ন প্রোফাইল অফ ভেরিয়াস স্কিম ক্যাটাগরি। সো আমরা ডিফারেন্ট স্কিম বা ডিফারেন্ট ফান্ডের রিস্ক কতটা আছে, কোনটার ক্ষেত্রে কত রিস্ক, লো রিস্ক, হাই রিস্ক, সেগুলো কিন্তু কনসিডার করা হয়। ফর দি পারপাস অফ সিলেকশন অফ মিউচুয়াল ফান্ড স্কিম, দ্য ইনভেস্টমেন্ট অবজেক্টিভ, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড দ্য পোর্টফোলিও ক্যারেক্টারিস্টিক্স আর দ্য ডিফারেন্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর্স।
And also the investors has to be the comfortable with the AMC before investing of any of its schemes. So AMC এর সাথে সে যেন কমফোর্টেবল হয়, মানে তার মাইন্ডসেটটা যেন ঠিকঠাক থাকে যে হ্যাঁ এই এমসি আমার মনে হচ্ছে যে এই এমসিটা ভালো রিটার্ন দেবে, মানে একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর বা সাইকোলজিক্যাল রিলেশনশিপও যেন এমসির সাথে তৈরি হয়। সো এই অনেকগুলো ফ্যাক্টরই কিন্তু কনসিডার করা হচ্ছে যে স্কিমটা বা ইনভেস্টার কোন স্কিমে, কোন ফান্ডে, কোন এমসিতে ইনভেস্ট করবে। এই এমসির সাথে যে কানেকশান সেটা কিন্তু মেন করে আমাদের মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটাররা। সো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারের কিন্তু এইটা কাজ। ওকে, সো উইথ দিস আই এম কনক্লুডিং দিস 12th চ্যাপ্টার। সো এই NISM ট্রেডিং কোর্সে আই থিঙ্ক এই 12টা চ্যাপ্টারে কোনো ডাউট থাকবে না, বাট স্টিল যদি ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। এবং এইগুলোই কিন্তু NISM এক্সামের জন্য, 5A মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালো করে তোমরা ভিডিওগুলো দেখো ফার্স্ট টু লাস্ট, এবং কোনো ইন্ডিভিজুয়াল ছোটো টপিক সম্বন্ধেও যদি কোনো ডাউট থাকে সেইটাও কমেন্ট করে জানাও, আমি সেই পার্টিকুলার ছোটো টপিকের ওপর শর্ট ভিডিও করে তোমাদেরকে পাঠাবো। উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও উইথ আ নিউ টপিক। আমরা মিউচুয়াল ফান্ডের ইন্ডিভিজুয়াল ছোটো ছোটো টপিক নিয়েও আবার নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। টিল দেন স্টে টিউন উইথ আস। থ্যাংক ইউ।